দেখো তো আমরা গত ক্লাসে এই 15 নম্বর পর্যন্ত অঙ্কটা করেছিলাম, তোমাদেরকে 17 পর্যন্ত আমি বলছি বাসায় ট্রাই করার জন্য। তোমরা কি পরের অঙ্কগুলো ট্রাই করেছিলা কেউ? 16 17 এই অঙ্কগুলোর মধ্যে কোনটা কেউ ট্রাই করছিলা? আর 16 করছিলাম। কোনটা? স্যার 16 নাম্বার। আচ্ছা, কিন্তু শেষ করতে পারোনি? একটু প্রবলেম হয়েছে। আচ্ছা, কোথায় প্রবলেম হয়েছে বলো তো? আমি কি করে দেবো নাকি বুঝে দিলে হবে? স্যার ষোলো একটু নম্বর। বুঝাই দেন। আচ্ছা, তোমরা সবাই একটু দেখো। আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে অর্ডিনারি শেয়ার ছিল 15 লাখ টাকা, যা এক একটা শেয়ার দাম 100 করে। তুমি 15 লাখকে 100 দিয়ে ভাগ করলে আমাদের শেয়ারের সংখ্যা হবে 15,000। আর আমাদের ডেট ক্যাপিটাল ছিল 10 লাখ, যার উপরে সুদ হবে 8%। এই 25 লাখ টাকার ক্যাপিটাল স্ট্রাকচার আমাদের জেনারেল ক্যাপিটাল স্ট্রাকচারেই ছিল। যেহেতু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে অর্ডিনারি শেয়ার আছে এবং ডেট ক্যাপিটাল আছে, তাহলে তোমাকে শুরুতেই ওয়ার্কিং করে নাম্বার অফ শেয়ার আর ইন্টারেস্ট, এই দুইটা তাহলে তোমাকে বের করে নিতে হবে, তাই না? এবার বলছে দা জি কোম্পানি ইজ স্যার। প্ল্যানিং টু এক্সপ্যান্ড দেয়ার প্ল্যান। তাদের এই প্ল্যানটাকে একটু সম্প্রসারণ করতে চায়। সো দে নিড 30 লাখ টাকা এজ অ্যান এডিশনাল অ্যামাউন্ট। তাদের অতিরিক্ত আরো 30 লক্ষ টাকা প্রয়োজন। এখন এই টাকাটা সংগ্রহ করার জন্য 1 নম্বর অল্টারনেটিভে ডেপ্ট ইকুইটি বলছে 2:1। তার মানে ইকুইটি ক্যাপিটালটা নেবে ডেপ্টের অর্ধেক, বা 2:1 অনুপাতে তুমি 3 লাখ যদি ভাগ করো, তাহলে ডেপ্ট ক্যাপিটাল হবে 20 লাখ আর ইকুইটি ক্যাপিটাল হবে 10 লাখ, তাই না? তুমি 30 লক্ষকে 2:1 অনুপাতে ভাগ করতে পারবে? 30 লক্ষকে টু ইস টু জি ওয়ান অনুপাতে ভাগ করলে ডেপ্ট হবে 3/2 ভাগ, অর্থাৎ বিশ জি লাখ একদম। আর ইকুইটি হবে 3/1 ভাগ, অর্থাৎ 10 লাখ, তাই তো? 10 লাখ টাকা, জি। আর বি নাম্বার অল্টারনেটিভ বলছে ফুললি ইকুইটি, অর্থাৎ 30 লাখ টাকা পুরোটাই আমরা ইকুইটি নিব। এই ছিল আমাদের দুটো অল্টারনেটিভ। এবার বলছে এক্সপেক্ট রেট অফ রিটার্ন 15%। হ্যাঁ, এই লাইনটাই হচ্ছে তোমার সমস্যা। তুমি ইবিআইডিটা খুঁজে পাচ্ছ না, তাই না? আমাদের জি প্রশ্নের স্যার। মধ্যে ইবিআইটি দেওয়া নাই, তুমি ইবিআইটিটা খুঁজে পাওনি। এই যে এই লাইনটা থেকে আমরা ইবিআইটি খুঁজে পাবো। আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ছিল 15%। তাহলে একটা কাজ করো, আগে আমাদের ক্যাপিটাল ছিল 25 লাখ, নতুন করে নিয়েছি আরো 30 লাখ, মোট ক্যাপিটাল হলো আমাদের 55 লাখ, তাই না? তুমি এবার 55 লাখের উপর 15% ধরো। 55 লাখের উপর 15% ধরো। জি স্যার, 8,25,000 আসে। এটাই হবে ইবিআইটি, বুঝেছো? হ্যাঁ স্যার। বলো, এবার পারবে? হ্যাঁ স্যার, পারবো। আরেকটা জিনিস দেখো, এখানে আমাদের প্রিফার্ড স্টক ডিভিডেন্ড রেট বলেছে 6%। কিন্তু তুমি দেখো তো আমাদের এটার মধ্যে কোথাও কি প্রিফারেন্স শেয়ার ছিল? না স্যার। তাহলে এটা আমাদের কোনো কাজেই লাগবে না, প্রশ্ন করতে পারো এটা কেন দিয়েছে খামাখা। তার মানে এই প্রিফারেন্স স্টক ডিভিডেন্ড রেটটা আমাদের কোনো কাজেই লাগবে না, কি ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এবার ট্রাই করো, যদি না হয় তারপর আমাকে বলো। এই বাকিরা সবাই পারবে তো অঙ্কটা? যারা দেখছো তারা কি 16 নম্বরটা পারবে? কনফিউশন থাকলে বলো, আমাকে করে দিব, অসুবিধা নাই। কিন্তু পারতে হবে জি তোমাদেরকে। স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা 17 নম্বরে আসি। এবার আমি 17 নম্বরটা একটু পড়ছি, তোমরা একটু দেখো। ফলোইং ইজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ মিল লিমিটেড। দেখো এখানে আমাদের 14% ডেট ক্যাপিটাল ছিল 20 লাখ, কর্মন্ত স্টক ছিল 13,000 শেয়ার, 1,30,00,000, মোট 1,50,00,000। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। যেহেতু এটার মধ্যে আমাদের ডেট ক্যাপিটালও ছিল, কমন স্টকও ছিল, তাহলে দুইটা ওয়ার্কিং এই অঙ্কেও করতে হবে। একটা হচ্ছে নাম্বার অফ ইকুইটি শেয়ারের জন্য, একটা হচ্ছে ইন্টারেস্টের জন্য।
এবার বলছে টু ফাইন্যান্স অ্যান্ড এক্সপানশন প্রোগ্রাম দ্য কোম্পানি নিডস এডিশনাল ক্যাপিটাল অফ টাকা 50 লাখ, আমাদের আরো 50 লাখ টাকা দরকার। দেয়ার আর থ্রি অল্টারনেটিভ মেথডস অফ ফাইন্যান্সিং। কি আমাদের বলছে পুরো টাকাটাই আমরা 14% ডেট ফাইন্যান্সিং এর মাধ্যমে সংগ্রহ করতে পারি। অর্থাৎ এই 50 লক্ষ টাকার পুরোটাই আমরা ডেট ফাইন্যান্সিং এর মাধ্যমে সংগ্রহ করব, তার উপরে সুদ দিতে হবে 14%। দুই না বলছে থ্রু 10% প্রিফারেন্স স্টক ফাইন্যান্সিং, অথবা আমরা পুরো 50 লক্ষ টাকায় প্রিফারেন্স শেয়ার নিব, যার উপর আমাদেরকে ডিভিডেন্ড দিতে হবে 10%। আর তিন নাম্বার বলছে সেলিং কমন স্টক শেয়ার অফ টাকা 1,000 পার শেয়ার, এক একটা শেয়ারের দাম 1,000, এক একটা শেয়ারের দাম 1,000, এরকম শেয়ার ইস্যু করে। তাহলে বলো 1,000 দিয়ে ভাগ করলে আমাদের অতিরিক্ত 5,000 শেয়ার ইস্যু করতে হবে, দেখেছো? 1,000 শেয়ার টাকা দামের শেয়ার ইস্যু করলে আমাদের অতিরিক্ত আরো 5,000 শেয়ার ইস্যু করতে হবে। তো এই হচ্ছে তিনটা অল্টারনেটিভ। ওনারা ট্যাক্স রেটের কথা বলছে 40%, ইবিআইটি বলে দিয়েছে 20 লাখ। এই তাহলে এবার বলো তো আমাদের ইপিএস বের করতে পারবে না প্রত্যেকের জন্য? ইন ডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটাও বের করতে পারবে না 1 এবং 3-এর মধ্যে, শুধু 1 এবং 3-এর মধ্যে? বলো, তাহলে কি এই 17 নম্বরটা পারা উচিত না? জি স্যার। এই হ্যাঁ দুইটাই স্যার। তোমরা নিজেরা ট্রাই করবে, এবং তোমরা আহ, একটু আর একটু কষ্ট করো। সেটা হলো তোমাদের কাজগুলো যেগুলো আমি দিচ্ছি এগুলো একটু একটু দ্রুত করো। কারণ কি, তোমরা যদি বাসায় নিজেদের অঙ্ক না করো, আমার এখান থেকে বুঝবে ঠিকই, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে অ্যান্সার করতে পারবে না। পরীক্ষার খাতায় অ্যান্সার করতে গেলে সেটা তোমাকে করতে হবে। আর যদি তোমরা অফলাইনে থাকতে, আমি তোমাদের কাজগুলো চেক করতাম হাতে হাতে, তখন আমি দেখতাম প্রেজেন্টেশন গুলো কেমন হচ্ছে, আসলেও তুমি ঠিক মতন করতে পারছো এটা দেখতে পেতাম। তো যেহেতু সেটা এখন পাচ্ছি না, তাহলে তোমরা নিজেরা কিন্তু সুন্দর করে অঙ্কটা করে আমার রেজাল্টটা মিলাও। যদি না হয় আমাকে বলো, দরকার হলে আমি আবার করে দিব। কিন্তু তোমরা যদি করার অভ্যাসটা না করো, তাহলে পরীক্ষা অ্যান্সার করতে পারবে না। তো 17 নম্বরটা শেষ আমাদের। এই একই ধরনের অঙ্ক কমপ্লিট হলো, আমি আবার ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারে চলে আসবো। এই 18 নম্বর অঙ্ক থেকে আবার আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের অঙ্ক শুরু হয়ে গেছে। চলো আমি 18 নম্বরটা পড়বো, এবং সবাই আজকে এখানে আমরা আবার সলভ করব। সবাই খাতা কলম নিয়ে নিবা। আমি 18 নম্বর অঙ্কটা পড়ছি। আবার আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের অঙ্ক শুরু। দেখো, অন January 1, 2012, Afrocha Corporation had stock outstanding as follows. আমাদের 6% কিউমুলেটিভ প্রিফার্ড স্টক। কিউমুলেটিভ প্রিফার্ড স্টক কথাটার মানে হলো, যদি এবছর লাভ নাও হয়, তবুও এই প্রিফার্ড স্টক ডিভিডেন্ড পাবে। এদেরকে কিউমুলেটিভ প্রিফার্ড স্টক বলে। কিউমুলেটিভ প্রিফার্ড স্টক মানে যেই প্রিফারেন্স শেয়ার যদি এবছর আমাদের লাভ না হয়, আমরা যদি লভ্যাংশটা এবছর দিতে নাও পারি, পরের বছর এই বছরের লভ্যাংশ টাকাটা আমাকে অবশ্যই দিতে হবে। মানে আমরা এবছরের লভ্যাংশটা পরের বছর পরিশোধ করব। তার মানে কিউমুলেটিভ প্রিফার্ড স্টকের ডিভিডেন্ডটা কখনো মিস হয় না। তাহলে এই জন্য এটাকে কিউমুলেটিভ প্রিফার্ড স্টক বলে। আর 100 টাকা দামের কমন স্টক শেয়ার ইস্যু করেছি আমরা 10,000 শেয়ার, 10 লক্ষ টাকা। আর কমন স্টকের পার ভ্যালু ছিল 10 টাকা করে। এই তথ্যগুলো আমাদেরকে ওনারা দিয়ে দিয়েছে। ইস্যুড অ্যান্ড আউটস্ট্যান্ডিং 2,000 শেয়ার, যার দাম 20 লক্ষ টাকা। তাহলে আমাদের 6% প্রিফার্ড স্টক, এক একটার দাম 100 করে, 10,000 শেয়ার ইস্যু করেছি, 10 লাখ টাকা। আর কমন স্টকের দাম হচ্ছে 10 টাকা করে। আমরা 2 লক্ষ শেয়ার আমাদের আউটস্ট্যান্ডিং মানে ইস্যু করা রয়েছে, যার দাম 20 লক্ষ টাকা। এটা আমাদের আগে থেকে ইস্যু করা ছিল। এইবার ওনারা বলছে আমাদেরকে টু অ্যাকোয়ার দ্য নিট অ্যাসেট অফ স্মলার কোম্পানিজ, ছোট একটা কোম্পানির সম্পত্তি ক্রয়ের জন্য আফরোজা কর্পোরেশন অথরাইজ টু ইস্যুয়েন্স অফ অ্যান এডিশনাল 1,60,000 কমন শেয়ারস। এই কোম্পানিকে আরো 1,60,000 শেয়ার ইস্যু করার জন্য ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে ছোট কোম্পানির শেয়ার গুলোকে বা সম্পত্তিগুলোকে আমরা কিনতে পারি। দ্য ইকুয়েশন টুক প্লেস অ্যাজ বিলো। আর এইভাবে আমরা এই 1,60,000 শেয়ারটা ইস্যু করেছি। প্রথমে কোম্পানি এ, এই কোম্পানি এ কে আমরা ইস্যু করেছি এপ্রিলের 1 তারিখ 2012 সালে 50,000 শেয়ার। দেখো আগে আমাদের শেয়ার ছিল কত? আগে আমাদের শেয়ারের সংখ্যা ছিল 2 লাখ শেয়ার, দেখছো? কমন শেয়ার আগে আমাদের ইস্যু করা ছিল 2 লাখ। আর এই এপ্রিল মাসের 1 তারিখে গিয়ে আমরা আবার ইস্যু করছি 50,000। তাহলে বলতো এই 2 লাখ শেয়ারের সময়কালটা জানুয়ারি থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত থাকবে না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাস। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সের এই 2 লক্ষ শেয়ারের টাইম ব্যালেন্সটা, টাইম
ডিউরেশনটা জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত 3 মাসের জন্য থাকবে। এপ্রিলের 1 তারিখে শেয়ারের সংখ্যাটা 2,50,000 হয়ে যাবে। এরপর কোম্পানি বি এর কাছে আমরা আবার ইস্যু করেছি জুলাইয়ের 1 তারিখ। তাহলে এপ্রিলের 1 থেকে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমাদের ওই 2,50,000 থাকবে। জুলাইয়ের 1 তারিখে আমরা আবার 80,000 ইস্যু করলে তাহলে 2,50,000-এর সঙ্গে 80 যোগ করলে 3,30,000 হয়ে যাবে। আবার সি কোম্পানির কাছে আমরা ইস্যু করেছি অক্টোবরের 1 তারিখ, তাহলে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত হবে এই ডিউরেশন। তখন 3,30,000-এর সঙ্গে আরো 30,000 যোগ করে এটা হয়ে যাবে 3,60,000। তাহলে 2 লাখ থেকে 3,60,000 হতে আরো 1,60,000 লাগে। আর সেই 1,60,000 আমরা এইভাবে ইস্যু করে দিয়েছি। এটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে। এবার আমাদেরকে বলছে নিচে মে মাসের 14 তারিখ 2012 সালে কর্পোরেশন রিয়েলাইজ টাকা 90,000 বিফোর ট্যাক্স insurance gain on the proportion of investment originally purchased in 2011। এই কথাটার মানে হলো 2011-তে আমরা যে সম্পদটা কিনেছিলাম যেটা আমাদের বীমা করা ছিল, সেখান থেকে 90,000 টাকা আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি গেইন অর্জন করেছি বিফোর ট্যাক্স। আর এই গেইনটা অর্জন করেছি যেটা ইন্স্যুরেন্স করা ছিল, যে পরিমাণ টাকা ব্যয় ছিল ইন্স্যুরেন্স কোম্পানি তার থেকে আরো বেশি টাকা দিয়েছে। এটাকে আমরা এক্সট্রাঅর্ডিনারি গেইন বলি। আর তোমাদেরকে আমি শিখিয়েছি নিট প্রফিট বের করার সময় যদি এক্সট্রাঅর্ডিনারি গেইন থাকে সেটা বাদ দিতে হয়, তবে অবশ্যই ট্যাক্স সমন্বয়ের পর। এটা বিফোর ট্যাক্স, এটার সঙ্গে ট্যাক্স সমন্বয় করে দিতে হবে। তো এই আইটেমটা আমরা এর আগেও পড়েছি, এই যে এখন আমরা পড়লাম। একটা এক্সট্রাঅর্ডিনারি গেইন যদি থাকে, নিট প্রফিট বের করার সময় ওই গেইনটা মাইনাস করে দিতে হয় ট্যাক্স বাদ দেওয়ার পর। এবার ডিসেম্বর 31, 2012 তারিখে আমাদেরকে বলছে যে রিকার্ড নেট ইনকাম, আমাদের নেট ইনকামের পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। ওই যে ওরা বলে দিয়েছে আমাদের নেট ইনকামটা 3 লক্ষ টাকা বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সক্লুসিভ অফ দ্য গেইন। ওই গেইন বাদে, ওই গেইনটা আর ট্যাক্স বাদে আমাদের নেট প্রফিটের পরিমাণটা দেওয়া ছিল 3 লাখ টাকা। এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন একদম শুরু থেকে এই পর্যন্ত আমরা যে পড়লাম ঠান্ডা মাথায়। আমরা জানি এখান থেকে ওনারা আমাদেরকে আর্নিং পার শেয়ারই বের করতে বলবে। আর সেটা করার জন্য আগেই আমাদেরকে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা বের করে নিতে হয়। আমরা শিখছি এর আগেও। আজকে আবার আমরা এরকম একটা অঙ্ক হাতে হাতে করব। ইনস্ট্রাকশনে কি বলছে একটু পড়ি দেখো। অ্যাজিউমিং 50% ট্যাক্স রেট, আমাদের ট্যাক্স রেটের পরিমাণটা হলো 50%। কম্পিউট আর্নিং পার শেয়ার, আবার ইপিএস বের করতে বলছে। Data that should appear on the financing statements of Afroza Limited on December 31, 2012। 2012 সালের ডিসেম্বর 31 তারিখের আর্থিক বিবরণীর জন্য আমাদের আর্নিং পার শেয়ারটা বের করতে বলছে। অ্যাজিউম দ্যাট দ্য প্রপোর্শন ইজ এক্সট্রাঅর্ডিনারি, মানে আমাদের এখানে যে ইয়েটা ছিল, ইনকামটা ছিল, সেটা আমাদের জন্য একটা এক্সট্রাঅর্ডিনারি। আমরা জানি এটা কি কি কাজে ব্যবহার করতে হবে। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন। যদি তুমি আর্নিং পার শেয়ার বের করতে চাও, প্রথমে একটা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করবে। তারপরে এই 3 লক্ষ টাকা প্রফিটের সঙ্গে এক্সট্রাঅর্ডিনারি গেইন আর ট্যাক্স সমন্বয় করার পর একটা সঠিক নিট মুনাফা বের করবে। ওই নিট মুনাফাকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করে তুমি আর্নিং পার শেয়ারটা নির্ণয় করবে। এই হচ্ছে আমাদের এই অঙ্কটার কাজ। যে প্রশ্নটা আমরা এখন পড়লাম, এই প্রশ্ন থেকে আমাদের এই অঙ্কটার এই কাজটুকুই এখন করতে হবে। আর এই কাজটা করার জন্য আমরা কাজ শুরু করি। চলো প্রথমেই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারটা আমরা বের করব, যেটা আমরা শুরু থেকে পড়ে আসছি। সবাই খাতা কলম নাও। আর তোমরা জানো ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করার জন্য আমরা এরকম একটা ছক ব্যবহার করি। ঠিক এইরকম একটা ছক তোমরা ব্যবহার করো। এরকম একটা ছক তোমরা টেনে ফেলো সবাই। এর আগে আমরা ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করার জন্য এই ছকটা ব্যবহার করেছি। ক্যালকুলেশন অফ ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারস, ইভেন্ট ডেট আউটস্ট্যান্ডিং, শেয়ার আউটস্ট্যান্ডিং, ক্যালকুলেশন আর ওয়েটেড এভারেজ শেয়ারস, এভাবেই আমরা ক্যালকুলেশনটা করি। চলো সবাই ছকটা টেনে ফেলি। এই কাজটা করার পর তারপর আমরা আর্নিং পার শেয়ার বের করার জন্য নেট প্রফিটটা রেডি করব। আমরা আবার ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ারের অঙ্কে চলে এসেছি।
স্যার হয়েছে। তোমরা বলো আমাদের ওপেনিং ব্যালেন্সটা সাধারণ শেয়ারের, আমরা তো ওয়েটেড এভারেজ নাম্বার অফ ইকুইটি শেয়ার বের করি, প্রিফারেন্স শেয়ার আমাদের কোনো কাজে লাগে না। তোমরা বলো আমাদের এখানে নাম্বার অফ কমন স্টক ছিল 2 লাখ, তবে এই 2 লাখটা জানুয়ারির 1 তারিখ থেকে এপ্রিলের 1 তারিখ পর্যন্ত থাকবে, কারণ এই তারিখে আমরা আবার নতুন করে 50,000 শেয়ার ইস্যু করেছি। তাহলে আমাদের ওপেনিং ব্যালেন্সের ডেটটা থাকবে জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1, আর সেটাই আমরা শুরুতেই এখানে লিখবো। চলো আমরা শুরু করি। দেখো আমরা প্রথমেই ওপেনিং ব্যালেন্সটা লিখলাম, আর ওপেনিং ব্যালেন্সের ডেট আউটস্ট্যান্ডিংটা কত লিখলাম, জানুয়ারির 1 থেকে এপ্রিলের 1। আমরা শেয়ার আউটস্ট্যান্ডিংটা কত লিখলাম, 2 লাখ। কারণ 2 লাখ ছিল। আর আমাদের ক্যালকুলেশনটা এটা 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, কেন? কারণ জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3 মাস হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তো ধরা যাবে না। তাহলে কেন আমি এই ফিগার গুলো লিখলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। আর এবার এই 2 লক্ষকে 12 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করো, তাহলে দেখো আমাদের শেয়ারের সংখ্যা 50,000 আসবে। বলো তো এই ক্যালকুলেশন আমরা এতদিন শিখছি না? জি স্যার। এটা আমরা আগেই শিখেছি, এখন আমরা এটা পারি। আচ্ছা, দ্বিতীয় ঘটনাটা হলো আমরা কোম্পানি এর কাছে শেয়ার ইস্যু করেছিলাম 50,000। তখন আমাদের শেয়ারের সংখ্যা 2 লাখের সঙ্গে আরো 50,000 যোগ করে 2,50,000 হয়ে গেছে। তবে এটার ডেট আউটস্ট্যান্ডিং হবে এপ্রিলের 1 থেকে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত, তাই না? কারণ জুলাইয়ের 1 তারিখে আমরা আবার বি কোম্পানির কাছে শেয়ার ইস্যু করেছি। তাহলে এবার আমাদের পরবর্তী যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা যে শেয়ারটা ইস্যু করেছি সেটা লিখবো শেয়ার ইস্যু। আর এটার ডেট আউটস্ট্যান্ডিংটা হবে এপ্রিলের 1 থেকে জুলাইয়ের 1। আর এবার আমাদের শেয়ার আউটস্ট্যান্ডিং হবে 2,50,000, কারণ আগে 2 লাখ ছিল। আর এখন আমরা ইস্যু করেছি আরো 50,000। তাহলে মোট শেয়ার আউটস্ট্যান্ডিং হলো 2,50,000। এবার এটার ফ্র্যাকশনটা 12 ভাগ 3 গুণ, কেন? কারণ এপ্রিল থেকে জুলাই জুন জুন পর্যন্ত ধরতে হবে। এপ্রিল মে জুন 3 মাস হয়, তাই 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। তোমরা 2,50,000কে 12 দিয়ে ভাগ আর 3 দিয়ে গুণ করে দেখো সংখ্যাটা 62,500 হয়। বলতো আমরা এই লাইনটাও সবাই বুঝছি না বলতো? জি স্যার। হ্যাঁ স্যার। যে তোমরা আগে এগুলো করেছি, এখন আমরা এটা পারবো, তারপরেও তোমাদেরকে করতে না দিয়ে আমি এটা হাতে হাতে করাই দিচ্ছি যাতে এটা আমরা খুব ভালো করে পারি, কারণ এই কাজ আমরা এর আগে কখনো করিনি। চলো তৃতীয় ইস্যুটা দেখি। আমাদের কোম্পানি বি এর কাছে আমরা ইস্যু করেছিলাম আরো 80,000। তাহলে 2,50,000-এর সঙ্গে 80 যোগ করলে হবে 3,30,000। তবে এটার ডেট আউটস্ট্যান্ডিং হবে জুলাইয়ের 1 তারিখ থেকে অক্টোবরের 1 তারিখ পর্যন্ত, কারণ অক্টোবরে গিয়ে আমরা আবার সি এর কাছে 3,000 শেয়ার ইস্যু করেছি। তাহলে এবার এই কাজটা আমরা এখন করব। চলো 3 নম্বরে আবার আমরা শেয়ার ইস্যু করছি। এবার আমার ডেট আউটস্ট্যান্ডিংটা হলো জুলাই থেকে অক্টোবরের 1। আর এবার আমাদের শেয়ারের সংখ্যাটা হলো 3,30,000। আর এটার ক্যালকুলেশন করতে গিয়ে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, কেন? জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গুণ, সেপ্টেম্বর পর্যন্ত গুনতে হবে। জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসই হয়, তাই 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ। আর এটার ক্যালকুলেশন করলে হবে 82,500। বলতো আমরা এই লাইনটাও বুঝছি না সবাই? জি স্যার। তাহলে এটা আমরা খাতায় করে ফেলি। প্রতিটা অঙ্ক যেহেতু একই রকম ভাবে করা হচ্ছে, এটা মাথার মধ্যে যাওয়ার কথা এবং চেষ্টা করলে এটা পারারও কথা। চলো আমরা এবার তারপরে চতুর্থ ট্রানজেকশনটা দেখি। আমরা সি কোম্পানির কাছে যখন আমরা ইস্যু করছি আরো 30,000, তাহলে 3,30,000-এর সঙ্গে আরো 30,000 যুক্ত করলে এটা হয়ে যাবে 3,60,000। আর এটা ডেট আউটস্ট্যান্ডিং হবে অক্টোবর থেকে ডিসেম্বরের 31 পর্যন্ত, কারণ এরপরে আর কোনো ট্রানজেকশন নেই। তাহলে চলো আমরা এই সর্বশেষ সি কোম্পানির কাছে আমরা এখন শেয়ারটা ইস্যু করি। এখানে আবারও শেয়ার ইস্যু করলাম। দেখো আমাদের ডেট আউটস্ট্যান্ডিংটা হলো অক্টোবর থেকে ডিসেম্বর 31। দেখো আমাদের অ্যামাউন্টটা হয়ে গেল শেয়ারের সংখ্যা 3,60,000। আর এটার ক্যালকুলেশনটা হবে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, কারণ অক্টোবর থেকে ডিসেম্বর। এবার অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিনোটাই ধরতে হবে। এই তাহলে আমাদের মোট শেয়ারের সংখ্যা 3,60,000-কে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ করলে এই যে 90,000 চলে আসছে, এটাও আমরা বুঝছি না সবাই? তাহলে টোটাল ওয়েটেড এভারেজ নাম্বার অফ জি শেয়ারের স্যার। পরিমাণটা আমাদের চলে আসছে 2,85,000 শেয়ার। বলো আমরা এই ক্যালকুলেশনটা সবাই করতে পারছি কিনা? জি স্যার বুঝছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্নটা কনফিউশন? একটু কনফিউজ।
আচ্ছা, কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু পড়লাম এবং যা বুঝলাম, এটা আমরা বুঝলাম কিনা? জি স্যার, এটা বুঝছি, এগুলো তো আগেও করেছি, প্রশ্নটা হ্যাঁ। একটু তাহলে কনফিউজিং আমরা জন্য। ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার বের করার পর ওনারা যেহেতু আমাদেরকে বলছে যে ট্যাক্স রেটটা 50% হবে, আর তুমি ক্যালকুলেশন করো আর্নিং পার শেয়ার ডাটা দ্যাট শুড অ্যাপিয়ার অন দ্য ফাইন্যান্সিং স্টেটমেন্ট অফ আফরোজা লিমিটেড December 31, 2012। অর্থাৎ এই 2012 সালের 31শে ডিসেম্বর তারিখের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য তুমি আর্নিং পার শেয়ারটা বের করো। তো আমাদের দরকার হলো আর্নিং পার শেয়ার বের করা। এই আর্নিং পার শেয়ার বের করার জন্য আমাদের নেট প্রফিটটা 3 লাখ টাকা থাকলেও এটা কর পূর্ব, আর আমাদের একটা এক্সট্রাঅর্ডিনারি গেইন আছে 90,000, এটাও কর পূর্ব। এইটা মাথায় রেখে এবার আমাদেরকে একটা নেট ইনকাম বের করতে হবে, যেটার মধ্যে আমরা 50% ট্যাক্স সমন্বয় করতে পারবো কি, ঠিক আছে? তো চলো, এবার আর্নিং পার শেয়ার বের করার জন্য আমরা নেট ইনকামটাকে রেডি করি। এবার আমরা পরের কাজটা করব, এই টেবিলের মধ্যে আমরা বের করব নেট ইনকাম। চলো, নেট ইনকামটা বের করার জন্য আমরা এরকম একটা টেবিল করি, আর লাইন বাই লাইন করে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি। আমরা সবাই এরকম একটা ছক টেনে ফেলি। করা হয়ে গেলে আমাদের অঙ্ক, তোমাদের শীট আমি বলছি প্রিন্ট করে নিতে। তোমরা এই শীটটা থেকে নিজেরা নিজেরা একবার একটু করার চেষ্টা করবা বাসা বসে পড়ার টেবিলে, যে দেখি আমি শিখছি তো, আমি পারি কিনা। তো এটা করলে তোমার পরীক্ষা হলে পরীক্ষায় অ্যান্সার করার শক্তিটা বাড়বে। সবাই এই ছকটা টেনে ফেলো, ক্যালকুলেশন অফ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। তার মানে আমরা নেট ইনকামটা আগে বের করব। এই আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স লিখছি এই জন্য যে আমাদের কিন্তু একটা প্রিফারেন্স শেয়ার ছিল, তোমরা দেখেছো? সেই প্রিফারেন্স শেয়ার হোল্ডারকে কিন্তু আমাদের ডিভিডেন্ড দিতে হবে, ওটা কিন্তু কিউমুলেটিভ ছিল। আমি পড়ার সময় বলেছিলাম যে প্রিফারেন্স শেয়ার যদি কিউমুলেটিভ হয়, তাহলে অবশ্যই তোমাকে তার উপর লভ্যাংশ দিতে হবে। তাহলে সেই লভ্যাংশটাও আমাদেরকে এখানে সমন্বয় করতে হবে। সেই জন্য আমরা লিখেছি ক্যালকুলেশন অফ আর্নিং অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স। এটা লেখো তোমরা সবাই, লিখে টেবিলটা নাও। স্যার হয়েছে। চলো আমরা শুরু করি। প্রথমে ওনারা আমাদেরকে যে নেট প্রফিটটা দিয়ে দিয়েছিল, সেটা আমরা আগে বসাই দিলাম 3 লাখ। বলতো এই 3 লাখটা ওনারা আমাদেরকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছিল না, বলতো? ইনকাম বিফোর ইনকাম হ্যাঁ ট্যাক্স স্যার। অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম, এটা ওনারা বলে দিয়েছিল। যে প্রফিটটা আমি দিলাম 3 লাখ, সেটা এক্সট্রাঅর্ডিনারি আইটেম এবং ট্যাক্স এর পূর্বে, এই যে বলে দিয়েছে ইনকার নেট ইনকাম 3 লাখ টাকা বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রা এক্সক্লুসিভ অফ দ্য গেইন, দেখছো? এক্সট্রাঅর্ডিনারি আইটেমটা এবং ট্যাক্স পূর্ব নেট প্রফিটের পরিমাণটা ছিল 3 লাখ, এটা ওনারা বলে দিয়েছিল প্রশ্নের মধ্যে। সেটাই আমরা সবার আগে এখানে তুললাম। এই দেখেছো? এবার আমরা কি করব, এখান থেকে আমরা আমাদের ইনকাম ট্যাক্সটা বাদ দিব। আমাদের ইনকাম ট্যাক্সটা ছিল 50%, 1,50,000। তাহলে এটা বাদ দিলে আমরা ইনকাম আফটার ট্যাক্স পেয়ে যাব, আর্নিং আফটার ট্যাক্স পেয়ে যাব 1,50,000, ঠিক না? তাহলে নেট ইনকাম থেকে আমরা ইনকাম ট্যাক্সটা মাইনাস করলাম, তাহলে আমরা আর্নিং আফটার ট্যাক্স পেয়ে গেলাম। তোমরা মনে রাখবে, আর্নিং আফটার ট্যাক্স বের করার পর প্রিফারেন্স ডিভিডেন্ডটা লিস্ট করতে হয় আমাদেরকে। আর সেই প্রিফারেন্স ডিভিডেন্ডটা ছিল আমাদের 10 লাখ, আর তার উপর আমাদেরকে 6% ডিভিডেন্ড ধরতে হবে। কোথায় পেলাম এটা? একদম শুরুতে দেখো, ওনারা কিন্তু আমাদেরকে প্রিফারেন্স শেয়ারের পরিমাণটা 10 লাখ টাকা এই যে বলে দিয়েছিল। আর এই প্রিফারেন্স শেয়ারটা যে 6% কিউমুলেটিভ, সেটা ওনারা আগেই বলে দিয়েছে, এই যে। আর এই কারণে এই 10 লাখের উপরে 6% ধরলে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডের পরিমাণটা আসে 60,000। যদি এটা কিউমুলেটিভ না হতো, তাহলে এবার লাভ না হলে আমরা প্রফিট, আমরা এই প্রিফারেন্স ডিভিডেন্ডটা আমরা ধরতাম না। তো কিউমুলেটিভ বলাতে অবশ্যই আমাদেরকে প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরতে হবে।
তো দেখো আমরা প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরলাম 60,000। তাহলে এবার আমরা যেটা পেলাম সেটাই আমাদের নেট প্রফিট হবে না, কারণ এর সঙ্গে এখনো আমাদের একটা গেইন সমন্বয় করা বাকি আছে। সেই জন্য আমরা লিখলাম আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার আপাতত 90,000, বাট এটাই সেই নেট ইনকাম নয় যেটা দিয়ে আমরা আর্নিং পার শেয়ার বের করব। তাহলে নেট ইনকামটা আমরা বের করার জন্য আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ারটা বের করলাম। এবার আমাদের যে এক্সট্রাঅর্ডিনারি গেইন আসছিল ওটার সাথে আবার ট্যাক্সও সমন্বয় করতে হবে। সেই জন্য দেখো আমরা অ্যাড করছি এক্সট্রাঅর্ডিনারি গেইন 90,000। এক্সট্রাঅর্ডিনারি গেইন করেছি আমরা 90,000, কিন্তু 90,000 টাকার সঙ্গে সমন্বয় করতে হবে আমাদের ট্যাক্স। 50% ট্যাক্স আমাদেরকে এখানে সমন্বয় করতে হবে, এটার সঙ্গে ট্যাক্স সমন্বয় করা ছিল না। তাহলে ট্যাক্স আমরা 50% সমন্বয় করলাম। তাহলে 50% ট্যাক্স সমন্বয় করার পর মানে ট্যাক্সটা বাদ দেওয়ার পর এখন আমাদের ইনকামের পরিমাণটা দাঁড়ালো 45,000। তাহলে আমাদের টোটাল ইনকামের পরিমাণটা দাঁড়িয়েছে, আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ারের পরিমাণটা দাঁড়িয়েছে 1,35,000 টাকা। এটাই হচ্ছে এখন আমাদের টোটাল আর্নিং। আমরা এই আর্নিংটা এখন এখানে বের করে ফেললাম। আমাদের আর্নিংটা যেটা দেওয়া ছিল 3 লাখ টাকা, এর মধ্যে ওনারাই বলে দিয়েছিল এর মধ্যে আমাদের কোনো ট্যাক্স ছিল না, এর মধ্যে আমাদের কোনো এক্সট্রাঅর্ডিনারি গেইনটাও ধরা ছিল না। এই কথাটা ওনারা শুরুতেই বলে দিয়েছিল একদম প্রথম লাইনে। ইনকাম বিফোর ইনকাম ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম এটা দেওয়া ছিল। এই কারণে আমরা এখান থেকে শুধু ট্যাক্সটা বাদ দিয়েছি, পেয়েছি আর্নিং আফটার ট্যাক্স। এরপরে প্রিফারেন্স ডিভিডেন্ড বাদ দিয়েছি, পেয়েছি আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার। এবার আমাদের এক্সট্রাঅর্ডিনারি গেইনটা যোগ করে দিব, তবে ট্যাক্স সমন্বয় করে। কারণ যে কোনো গেইন যদি হয় তো সেটার সঙ্গে ট্যাক্স বাদ দিয়ে তারপরে অ্যাড করতে হবে। তাহলে এখান থেকে আমরা ট্যাক্স 50% বাদ দিয়ে বাকি 45,000 আমাদের আয় হিসাবে গণ্য করলাম। তাহলে আমরা টোটাল আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার পেলাম 1,35,000। আর এই হচ্ছে আমাদের নেট ইনকাম, আর এই ছিল আমাদের ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। এই দুটোকে ব্যবহার করে এই দুটোকে ব্যবহার করে এখনই আমি আর্নিং পার শেয়ারটা নিচেই বের করে ফেলতে পারি, বের করে ফেলেছি। দেখো আর্নিং পার শেয়ার ইপিএসটা হচ্ছে আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার। তাতে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে 0.47। তোমরা কি দেখেছো? জি স্যার। এবার বলো তো, এই অঙ্কটা আমার শীটের মধ্যে করে দেওয়া আছে, আমি খালি জাস্ট বুঝাই দিলাম, তোমরা পুরাটা বুঝছো না? প্রশ্নের ভাষা সহ পুরাটাই আমরা বুঝছি কিনা দেখো তো। হ্যাঁ স্যার, আ- বুঝছি। এবার তোমরা মনোযোগ দিয়ে আমার কথাটা একটু শোনো। যেহেতু তোমরা শীটটা প্রিন্ট করেছো, 19 নম্বর অঙ্কটার প্রশ্নটাও একই রকম ভাবে করা আছে, এটারও এখানে সলিউশনটা আমাদের করে দেওয়া আছে। তোমাদের কাজ হলো এবার এই সলিউশনটা দেখবা, দেখার পর তুমি দেখবা তুমি এটা বুঝেছো কিনা। দেখো 20 নম্বর অঙ্কটা এখানে প্রশ্নটা রয়েছে, এখানে ওয়েটেড এভারেজ নাম্বার অফ শেয়ার করা আছে, এখানে সলিউশনটাও করা আছে। একই রকম ভাবে 21 নম্বর অঙ্কটাও করা আছে। ও আচ্ছা, 21 নম্বরটা দেখবে না, কারণ এখানে ডিলাটেড আর্নিং পার শেয়ার আছে, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তার মানে 20 পর্যন্ত। তাহলে এই অঙ্কের আমি করলাম 18, 19 নাম্বার এবং 20 নাম্বার, এই দুইটা অঙ্কই এখানে করে দেওয়া আছে। তোমরা নিজেরা এই করে দেওয়া অঙ্কটা দেখবা। যদি তোমাদের কাছে মনে হয় যে না পুরাটাই বুঝে ফেলছি, তাহলে আমি পরের ক্লাসে আর 19-20 নিয়ে আলোচনা না করে আমি ডাইরেক্ট 21 নাম্বারের ওয়েটেড এভারেজ এই তোমার ডিলাটেড আর্নিং পার শেয়ার নিয়ে আলোচনা শুরু করব। আর এই 21, 22, 23, 24 করলেই আমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শেষ। তোমরা আমার কথা বুঝেছো? তাহলে আগামী ক্লাসের জন্য তোমরা 19 আর 20 আমার শীটের মধ্যে এই যে অঙ্কটা আছে এটা পড়বা প্রশ্নটাকে ভালো করে। তোমরা বুঝতে পারছো এই অঙ্কের সলিউশনের থেকে প্রশ্নটা কঠিন, তাই না? কারণ প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হয়। তাই আমি যেমন প্রশ্নটা পড়ে পড়ে সলিউশনটা বোঝালাম, তোমরাও সলিউশনটা দেখে দেখে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করবে। যদি নিজেরাই বুঝে যাও, আগামী ক্লাসে আমি আর 19-20 নিয়ে কোনো আলাপ না করে ডাইরেক্ট 21 নম্বর অঙ্কে চলে যাব। কি ঠিক আছে? জি স্যার। তোমরা 19 নম্বর প্রশ্নটা এখানে যেটা আছে পুরো প্রশ্নটা নিজেরা পড়ো, আমি এখন পড়তেছি না, দেখি তোমরা নিজেরা পড়ে বুঝো কিনা সেটার জন্য। না বুঝলে আমি তো করবোই। তোমরা দেখবা যে নিজেরা পড়ে সবকিছু বুঝছো কিনা। যদি না বুঝো আমি করে দিব। 19-20টা দেখো, যদি দেখো যে না পেরে গেছি বুঝে গেছি, তাহলে আর কোনো কথা নেই, যেহেতু আমি সলিউশন করে দিয়েছি, সো এটা পিছনে টাইম নষ্ট করতে হবে না। আমরা পরবর্তীতে 21 নম্বরে চলে যাব। কি ঠিক আছে? তাহলে আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।